আসসালামু আলাইকুম। সিক্সথ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম 2025 এর প্রথম পর্ব, জে এ আইবিবি, জুনিয়র অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। প্রথম পর্বের একটি সাবজেক্ট রয়েছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, যার বাংলা অর্থনীতির মূলনীতি। এর সাবজেক্ট কোড 103। আমরা প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এর উপরে আজকে ক্লাস করব। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এর মডিউল এ এর উপর আজকের ক্লাসটি সাজানো হয়েছে। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, লার্মিট খানের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। আমরা জানি বাংলাদেশে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরিচালনা করে আইবিবি, ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। এই পরীক্ষা দুই ধাপে নেওয়া হয়। প্রথম পর্ব জে এ আইবিবি এবং দ্বিতীয় পর্ব এ আই বিবি। প্রথম পর্বে 6টি সাবজেক্ট এবং দ্বিতীয় পর্বে 6টি সাবজেক্ট। প্রথম পর্বের 6টি সাবজেক্ট বাধ্যতামূলক, দ্বিতীয় পর্বে 5টি সাবজেক্ট বাধ্যতামূলক এবং একটি সাবজেক্ট অপশনাল। পরীক্ষা মূলত 6টি সাবজেক্টের উপরই দিতে হবে, তবে দ্বিতীয় পর্বে 5টি নির্ধারিত বিষয় এবং একটি ঐচ্ছিক বিষয়, অর্থাৎ একাধিক বিষয়ের ভিতর থেকে পরীক্ষার্থী তার পছন্দ মোতাবেক একটি বিষয় বাছাই করে নেবেন এবং সেই বিষয়ের উপরে পরীক্ষা দিতে হবে। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম, যেটি আগে ব্যাংকিং ডিপ্লোমা নামে পরিচিত ছিল, এর 100 মার্কের পরীক্ষা, অর্থাৎ প্রতি সাবজেক্টের মার্ক হচ্ছে 100। সেই 100 মার্কে পাস মার্ক হচ্ছে 45% বা 45। আপনাকে প্রতি সাবজেক্টে উত্তীর্ণ হতে হলে 100-র মধ্যে 45 পেতে হবে। আমরা শুরু করি ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এর প্রিন্সিপালস অফ ইকোনমিক্স সাবজেক্ট। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স মডিউল এ। এই বিষয়ে আমরা শিখব 1. ডিফাইনিং ইকোনমিক্স, এর অর্থ অর্থনীতির সংজ্ঞা। 2. মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, অর্থ ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। 3. পজিটিভ ভার্সাস নরমেটিভ ইকোনমিক্স, অর্থ ইতিবাচক বনাম নেতিবাচক অর্থনীতি। 4. স্কারসিটি অ্যান্ড প্রবলেম অফ চয়েস, যার বাংলা দুষ্প্রাপ্যতা এবং পছন্দের সমস্যা। 5. অপরচুনিটি কস্ট, যার বাংলা সুযোগ ব্যয়। 6. ইকোনমিক রিসোর্সেস, যার বাংলা অর্থনৈতিক সম্পদ। 7. ন্যাচারাল রিসোর্সেস, যার বাংলা প্রাকৃতিক সম্পদ। 8. হিউম্যান রিসোর্সেস, বাংলা মানব সম্পদ। 9. ক্যাপিটাল, এর অর্থ মূলধন। 10. অন্টারপ্রেনারশিপ, এর অর্থ উদ্যোগ। 11. প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এর অর্থ উৎপাদন সম্ভাবনা রেখা। 12. ইকোনমিক মডেলস, অর্থ অর্থনৈতিক মডেল। 13. সার্কুলার ফ্লো মডেলস, যার বাংলা বৃত্তাকার প্রবাহ মডেল। 14. মার্কেট ইকোনমি অ্যান্ড কমান্ড ইকোনমি, এর বাংলা বাজার অর্থনীতি এবং নিয়ন্ত্রিত অর্থনীতি। এবং 15. মিক্সড ইকোনমিক সিস্টেম, যার বাংলা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আপনারা জানেন ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষা বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন উভয় মাধ্যমেই দেওয়া যায়। আমরা আমাদের ক্লাসগুলোতে ইংরেজির পাশাপাশি বাংলা অর্থ উল্লেখ করেছি, অর্থাৎ যারা বাংলা মাধ্যমে পরীক্ষা দিবেন তারা তাদের প্রস্তুতি যাতে সহায়ক হয়, সেই জন্য আমরা বাংলা এবং ইংরেজি উভয় আহ, মাধ্যমেই আমাদের ক্লাসগুলো সাজিয়েছি। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম, এই পরীক্ষাতে কিছু বিষয় রয়েছে থিওরিটিক্যাল আর কিছু বিষয় রয়েছে ম্যাথমেটিক্যাল। ইকোনমিক্স সাবজেক্টটা ম্যাক্সিমামই থিওরিটিক্যাল একটি সাবজেক্ট, তবে
ইকোনমিক্স সাবজেক্টে যে বিষয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে পরীক্ষার খাতায় আপনারা যদি প্রশ্নের উত্তরের সাথে গ্রাফ বা চার্ট দিতে পারেন অথবা টেবিল দিতে পারেন বিভিন্ন ইকোনমিক টার্মকে কেন্দ্র করে, তাহলে পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন, হোয়াট ইজ ইকোনমিক্স বা অর্থনীতি কাকে বলে? অ্যান্সার, ইকোনমিক্স ইজ আ সোশ্যাল সায়েন্স দ্যাট ডিলস উইথ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজাম্পশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান যা পণ্য ও সেবার উৎপাদন, বন্টন এবং ভোগ নিয়ে কাজ করে। Economics examines how people choose among the alternative available to them. কিভাবে মানুষ তাদের কাছে থাকা বিভিন্ন বিকল্পের মধ্যে একটি পছন্দ করে তা অর্থনীতি পরীক্ষা করে। দ্য ফাদার অফ ইকোনমিক্স ইজ অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক্স ইজ পল স্যামুয়েলসন। আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। এখানে একটি বই দেখতে পাচ্ছেন, দ্য ওয়েলথ অফ নেশন, এটির লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। এই অর্থনীতিবিদ্যা পৃথিবীতে শিখিয়েছে সর্বপ্রথম অ্যাডাম স্মিথ। তাহলে ইকোনমিক্স কি জিনিস? ইকোনমিক্স ইজ আ সোশ্যাল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজাম্পশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ অর্থনীতি এমন একটি বিজ্ঞান বা এমন একটি সামাজিক বিজ্ঞান যেটা পণ্য ও সেবার উৎপাদন কিভাবে হবে, বন্টন কিভাবে হবে এবং ভোগ কিভাবে হবে সেটি নিয়ে কাজ করে। ধরুন, আমাদের যেমন গার্মেন্টস সামগ্রী রয়েছে বাংলাদেশে, এই গার্মেন্টস প্রোডাক্ট কিভাবে উৎপাদন হবে, এটা কিভাবে বিভিন্ন দেশে এবং দেশের বাহিরে বিতরণ করা হবে বা বিক্রয় করা হবে এবং কারা এটা ভোগ করবে, কিভাবে ভোগ করা হবে, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটি একটি পণ্য। আবার আসুন সেবার ক্ষেত্রে যদি আমরা বলি, সেবা মিন্স সার্ভিস। আমরা ব্যাংকিং সেক্টরের সেবা গ্রহণ করি, আমরা পরিবহন সেক্টরে সেবা গ্রহণ করি। ধরুন, বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত পরিবহন ব্যবস্থা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। তো এই রেলওয়ের যে সেবা রয়েছে, এই সেবা কিভাবে প্রদান করা হবে, কিভাবে আধুনিকায়ন করা হবে, জনগণ এই সেবা কিভাবে ভোগ করবে, এইসব বিষয়েও আলোচনা করা অর্থনীতির অংশ। তাহলে অর্থনীতি পণ্য দ্রব্যের উৎপাদন, বন্টন এবং ভোগ নিয়ে কাজ করে। পাশাপাশি অর্থনীতি যে কোনো সেবার উৎপাদন, বন্টন এবং ভোগ নিয়ে কাজ করে। অর্থাৎ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজাম্পশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস নিয়ে কনসার্ন বা ডিল করে যে সায়েন্স, সেটি হচ্ছে ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। মাইক্রো ইকোনমিক্স এর বাংলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স এর বাংলা সামষ্টিক অর্থনীতি। আপনারা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছেন, মাইক্রো ইকোনমিক্স। এখানে একটি ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানার ছবি দেখানো যাচ্ছে। আর ম্যাক্রো ইকোনমিক্স, এখানে দেখেন বিশ্বের মানচিত্র বা গ্লোব দেখা যাচ্ছে। যেমন এখানে রয়েছে আইফেল টাওয়ার, আরো বিশ্বের বিভিন্ন স্থাপনা দেখা যাচ্ছে। তো মাইক্রো ইকোনমিক্স হচ্ছে একটি ছোট পরিসরে আলোচনার বিষয়, আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে একটি বড় পরিসরে আলোচনার বিষয়। মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট, আর ম্যাক্রো হচ্ছে সামষ্টিক বা বড়। এখানে আরো দুটি ছবি রয়েছে, দেখেন একটি বাসের ছবি দেওয়া আছে, এটা হচ্ছে মাইক্রো বাস, মানে ছোট বাস, মাইক্রো বাস। এটিতে করে যাত্রী পরিবহন করতে হতে পারে। আবার এইখানে আরো একটি বাস দেখা যাচ্ছে, এটা হচ্ছে বড় গ্রিন লাইন পরিবহনের একটি বাস, যেটা অধিক যাত্রী পরিবহন করা যেতে পারে। তাহলে মাইক্রো আর ম্যাক্রোর বিষয়টা, মাইক্রো হচ্ছে ক্ষুদ্র বা ছোট পরিসরে অর্থনীতির আলোচনা হয়, আর ম্যাক্রো হচ্ছে বড় বা সামষ্টিক পরিসরে পরিসরে অর্থনীতির আলোচনা হয়। Microeconomics deals with behavior and economic action of person and organization. ব্যক্তি এবং প্রতিষ্ঠানের
আচরণ এবং অর্থনৈতিক কার্যক্রম নিয়ে মাইক্রো ইকোনমিক্স ডিল করে। পক্ষান্তরে ম্যাক্রো ইকোনমিক্স ডিলস উইথ দ্য ওভারঅল ইকোনমি, এমপ্লয়মেন্ট, জিডিপি, যার পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ইনফ্লেশন। অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স একটি রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতি, কর্মসংস্থান, জিডিপি এবং মুদ্রাস্ফীতি নিয়ে কাজ করে। এর বাংলা যদি আমরা বলি, ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তির এবং প্রতিষ্ঠানের আচরণ ও অর্থনৈতিক কার্যক্রম নিয়ে কাজ করে। মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ একজন ব্যক্তির অর্থনৈতিক আচরণ নিয়ে কাজ করে, অথবা একটি প্রতিষ্ঠান বা একটি কারখানা বা একটি শিল্পের বা একটি ব্যবসা প্রতিষ্ঠানের আচরণ ও অর্থনৈতিক কার্যক্রম নিয়ে কাজ করে বা আলোচনা করে, যে সেটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। আর সামষ্টিক অর্থনীতি সমগ্র অর্থনীতি, কর্মসংস্থান, জিডিপি, মুদ্রাস্ফীতি নিয়ে কাজ করে। অর্থাৎ ওভারঅল ইকোনমি নিয়ে যে কাজ করে সেটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। আমি আবার বলছি, মাইক্রো ইকোনমিক্স হচ্ছে একটি ক্ষুদ্র পরিসরে আলোচনার বিষয়, আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে একটি বৃহৎ পরিসরে আলোচনার বিষয়। স্মল পিকচার অফ ইকোনমি, দ্য লার্জ পিকচার অফ ইকোনমি। স্কারসিটি অ্যান্ড প্রবলেম অফ চয়েস, যার বাংলা দুষ্প্রাপ্যতা এবং পছন্দের সমস্যা। Our resources are limited, but desires are unlimited. এই পৃথিবীতে আমাদের যে সম্পদ রয়েছে তা সীমিত, কিন্তু মানুষের চাহিদা বা আকাঙ্ক্ষা অপরিসীম বা সীমাহীন। প্রতিটা মানুষের জীবনে অনেক চাহিদা রয়েছে। খাদ্যের চাহিদা, বস্ত্রের চাহিদা, বাসস্থানের চাহিদা, শিক্ষার চাহিদা, চিকিৎসার চাহিদা, অনেক চাহিদা রয়েছে মানুষের জীবনে। কিন্তু মানুষের এই চাহিদাগুলো পূরণ করার জন্য যেই সম্পদ বা যে অ্যাসেট বা রিসোর্স বা টাকা, এটা কিন্তু সীমিত। আমরা চাইলেই আমাদের সকল চাহিদা পূরণ করতে পারি না। কেন? কারণ আমাদের চাহিদা পূরণ করার জন্য যে প্রয়োজনীয় অর্থের দরকার তা আমাদের কাছে নেই। আমাদের আহ সকল আকাঙ্ক্ষা পূরণ করার সামর্থ্য আমাদের নেই। কেন? কারণ আমাদের রিসোর্স লিমিটেড। অর্থাৎ আমাদের সম্পদ সীমিত, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন। Economics is concerned how to meet our unlimited desires with limited resources. অর্থাৎ আমাদের এই যে অপরিসীম চাহিদা, এই চাহিদাটা সীমিত সম্পদের মাধ্যমে কিভাবে পরিপালন করা যায় বা পূরণ করা যায় সেই বিষয় নিয়ে অর্থনীতি উদ্বিগ্ন। অর্থনীতি সীমিত সম্পদ দিয়ে কিভাবে সীমাহীন চাহিদা পূরণ করা যায় তা নিয়ে উদ্বিগ্ন। এইখানে স্কারসিটির একটা বিষয় দেখেন। একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিতে দুটো আপেল দেখা যাচ্ছে, আর তার নিচে হাত রয়েছে চারটি। মানে এই দুটো আপেলের জন্য মানে আকাঙ্ক্ষা রয়েছে চারজন ব্যক্তির। তার মানে কি, আমাদের চাহিদা অনেক বেশি, কিন্তু আমাদের চাহিদা পূরণ করার সম্পদ কম। এখন এই যে আপেল দুটো, এটা চারজনের মাঝে যদি আমরা বন্টন করতে চাই, তাহলে আপেলগুলো ভাগ করে বন্টন করতে হবে। অর্থাৎ প্রতিটি আপেলকে দু টুকরো যদি করা হয়, তাহলে চারজন ব্যক্তির কাছে আপেল সরবরাহ করা যাবে। তো এই অর্থনীতি কি করবে? অর্থনীতি আমাদের শিখাবে কিভাবে আমরা আমাদের এই যে সীমিত সম্পদ রয়েছে, এই সম্পদ দিয়ে আমাদের চাহিদা বা আকাঙ্ক্ষাটাকে পূরণ করতে পারি, সমন্বয় করে পূরণ করতে পারি। স্কারসিটি ইজ দ্য কন্ডিশন অফ চুজিং এবং অল্টারনেটিভস। অর্থাৎ বিভিন্ন বিকল্পের মধ্যে একটি বিষয় পছন্দ করার নামই হলো দুষ্প্রাপ্যতা। এইখানে দেখুন, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এর মডিউল 1 এর পুরো বিষয়টি এই জায়গায় স্কারসিটি এবং প্রবলেম অফ চয়েসকে একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। উপরে দেখুন লেখা আছে আনলিমিটেড ওয়ান্টস, মানে কি আমাদের চাহিদা অপরিসীম। তার পাশেই লেখা আছে লিমিটেড রিসোর্স, অর্থাৎ আমাদের সম্পদ সীমিত। যেহেতু চাহিদা বেশি কিন্তু সম্পদ কম, এজন্যই তো স্কারসিটি তৈরি হয়েছে। দুষ্প্রাপ্যতা, স্কারসিটি মানে সংকট বা অভাব বা ঘাটতি। তো
এর মাঝে আমাকে চয়েস করতে হবে তিনটি বিষয়, সেটি হচ্ছে হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস। এবং এই তিনটি প্রশ্নই হচ্ছে একটি অর্থনীতির প্রধান প্রশ্ন বা ফান্ডামেন্টাল কোশ্চেন অফ অ্যান ইকোনমি। একটি অর্থনীতির প্রধান তিনটি প্রশ্নই হচ্ছে হোয়াট টু প্রডিউস, মানে কি উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস, কিভাবে উৎপাদন করতে হবে, ফর হুম টু প্রডিউস, কার জন্য উৎপাদন করতে হবে। আমরা দেখি ফান্ডামেন্টাল ইকোনমিক কোশ্চেন্স। নাম্বার ওয়ান, হোয়াট টু প্রডিউ, হোয়াট শুড বি প্রডিউসড, কি উৎপাদন করতে হবে। হাউ শুড গুডস এন্ড সার্ভিসেস বি প্রডিউসড, আমরা তো প্রডিউস করব পণ্য এবং সেবা, গুডস এন্ড সার্ভিসেস কি করে প্রডিউস করব। তৃতীয় প্রশ্ন, ফর হুম শুড গুডস এন্ড সার্ভিসেস বি প্রডিউস। অর্থনীতির তিনটি মৌলিক প্রশ্ন: এক, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, এবং কার জন্য উৎপাদন করা হবে। এই তিনটি প্রশ্ন হচ্ছে একটি অর্থনীতির মৌলিক তিনটি প্রশ্ন। এই স্কারসিটি এবং প্রবলেম অফ চয়েসের মাঝে একটি বিষয় জড়িত, সেটি হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। অপরচুনিটি কস্ট এর মানেটা হচ্ছে একটি অপরচুনিটি গ্রহণ করার জন্য অন্য যে অপরচুনিটি ত্যাগ করা হয় সেটি অপরচুনিটি কস্ট। তো অপরচুনিটি কস্ট ইজ দ্য ভ্যালু অফ দ্য বেস্ট অল্টারনেটিভ ফরগন ইন মেকিং এনি চয়েস। অর্থাৎ কোন জিনিস পছন্দ করার ক্ষেত্রে বিকল্প যে বিষয়টি ত্যাগ করতে হয় তার আর্থিক মূল্যই হচ্ছে সুযোগ ব্যয়। দেখুন, অপরচুনিটি এর বাংলা হচ্ছে সুযোগ, কস্ট এর বাংলা হচ্ছে ব্যয়। তাহলে অপরচুনিটি কস্ট এর বাংলা হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ একটি জিনিস পাওয়ার জন্য অন্য যে জিনিস ত্যাগ করতে হয় তার আর্থিক মূল্যই সুযোগ ব্যয়। এইখানে দেখুন একটি গ্রাফ দেখা যাচ্ছে, সুযোগ ব্যয় রেখা বা অপরচুনিটি কস্ট লাইন। এইখানে এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন আর এটা হচ্ছে হরিজন্টাল লাইন। অর্থাৎ যেটা নিচে রেখা দেখা যাচ্ছে এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, আর যেটা উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইনে হচ্ছে ওয়াই দ্রব্য আর হরাইজন্টাল লাইন হচ্ছে এক্স দ্রব্য। দেখুন, আপনি যদি এই যে জিরো থেকে এম এই পর্যন্ত যদি এক্স দ্রব্য উৎপাদন করেন তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন করা যাবে জিরো থেকে এল পর্যন্ত। এটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আপনারা পরীক্ষার খাতায় এই গ্রাফগুলো দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই গ্রাফ দেওয়ার চেষ্টা করবেন। যদি গ্রাফ দিতে পারেন তাহলে পরীক্ষার হলে ভালো মার্ক পাবেন। আবার দেখুন, যখন আমরা এই এক্স দ্রব্য জিরো টু এন এন পর্যন্ত উৎপাদন করব তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কমে যাবে। আগে হতো এল পর্যন্ত, এখন সেটা হয়ে যাবে জিরো থেকে টি পর্যন্ত। আর আমরা যদি এক্স দ্রব্য বরাবর এই পর্যন্ত উৎপাদন করি বি পয়েন্ট পর্যন্ত তাহলে ওয়াই দ্রব্য হয়ে যাবে শূন্য। তার মানে কি, একটা দ্রব্য যদি আমরা সম্পূর্ণরূপে উৎপাদন করি আরেকটা দ্রব্যের উৎপাদন কমে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আবার আমরা যদি একটা দ্রব্য কিছু উৎপাদন করি আবার আরেকটা দ্রব্য কিছু উৎপাদন করা যায়, মানে পোর্শন বা আংশিক আকারে। তো অপরচুনিটি কস্ট বিষয়টা কি? অপরচুনিটি কস্ট হচ্ছে আপনি যদি একটি দ্রব্য বা একটি পণ্য বা একটি সেবা পছন্দ করেন, তার জন্য অন্য যে দ্রব্য বা পণ্য বা সেবা ত্যাগ করতে হচ্ছে সেটি মূলত অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। ধরুন আপনার নিকট 10 টাকা আছে, এখন আপনি সেই টাকা দিয়ে যদি কলম ক্রয় করেন তাহলে পেন্সিল ক্রয় করা যাবে না। তাহলে কলমের সুযোগ ব্যয়টা হচ্ছে পেন্সিল। আবার আপনি যদি 10 টাকা দিয়ে পেন্সিল ক্রয় করেন তাহলে কলম ক্রয় করতে পারবেন না। তার মানে পেন্সিল ক্রয় করার সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট হচ্ছে কলম। তো অপরচুনিটি কস্ট কি জিনিস? অপরচুনিটি কস্ট ইজ দ্য ভ্যালু অফ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর গুড ইন মেকিং এনি চয়েস। অর্থাৎ কোন একটি জিনিস পাওয়ার জন্য অন্য যে জিনিস ত্যাগ করা হয় তার আর্থিক মূল্যই সুযোগ ব্যয়। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যার বাংলা উৎপাদন সম্ভাবনা রেখা, একে সংক্ষেপে বলা হয় পিপিসি। পিতে প্রোডাকশন, পিতে পসিবিলিটি, সিতে কার্ভ। পি প্রোডাকশন বাংলা হচ্ছে উৎপাদন, পি পসিবিলিটি যার বাংলা সম্ভাবনা, সি কার্ভ অর্থ রেখা। Production possibility curve is a graph that shows all combinations of two goods or categories of goods an economy can produce with fixed resources. অর্থাৎ একটি অর্থনীতি তার যে স্থায়ী সম্পদ, তার যে নির্ধারিত সম্পদ, আমরা ক্লাসের শুরুর দিকেই বলেছি যে মানুষের চাহিদা অনেক, মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন, কিন্তু মানুষের সম্পদ কিন্তু সীমিত। তো একটি অর্থনীতিরও সম্পদ সীমিত। একটি অর্থনীতি তার সীমিত সম্পদ দিয়ে
কিভাবে দুটি পণ্যের সমন্বয় করতে পারে, অথবা ক্যাটাগরিজ অফ গুডস, পণ্যদ্রব্যের ক্যাটাগরির সমন্বয় করে উৎপাদন করতে পারে, তা যে গ্রাফের মাধ্যমে প্রদর্শন করা হয় সেটি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি। আমরা যদি বাংলায় বলি উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা একটি গ্রাফ যেটি দুটি পণ্য কিংবা পণ্যের ক্যাটাগরির সমন্বয় প্রদর্শন করে, যা একটি অর্থনীতি তার সীমিত সম্পদ দিয়ে উৎপাদন করতে পারে। উৎপাদন সম্ভাবনা রেখা একটি গ্রাফ যেটি দুটি পণ্য কিংবা পণ্যের ক্যাটাগরির সমন্বয় প্রদর্শন করে, যা একটি অর্থনীতি তার সীমিত সম্পদ দিয়ে উৎপাদন করতে পারে। এখানে দেখুন একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রয়েছে। এটা আইবিবির নির্ধারিত যে বই, সেই বইয়ে এই গ্রাফটি দেওয়া আছে। উৎপাদন সম্ভাবনা রেখা এইখানে দেখেন দেওয়া লেখা আছে রোবটস, তার পাশে কর্ন। রোবট হচ্ছে একটি ইলেকট্রনিক দ্রব্য, আর কর্ন হচ্ছে শস্য সামগ্রী। এই জায়গায় একটি গ্রাফ আছে, এটা হচ্ছে চার্ট বা টেবিল। এটা টেবিল এবং এটা হচ্ছে গ্রাফ। আপনারা পরীক্ষায় এরকম টেবিল এবং গ্রাফ দিয়ে পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, প্রশ্নের উত্তরের ভিতরে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, টেবিল, চার্ট, ম্যাথমেটিক্যাল টার্ম এগুলো যদি উল্লেখ থাকে বা কোটেশন দেওয়া থাকে, তাহলে আপনার পরীক্ষায় মার্ক ভালো পাবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। যদি একটি অর্থনীতিতে 100 ভাগ রোবট উৎপাদন করা হয়, তাহলে শস্যর উৎপাদন জিরো হয়ে যাচ্ছে। দেখুন এই যে রোবটস, এই যে এই পয়েন্টে কর্ন জিরো আর রোবট 100। এর পরের পয়েন্টে আসেন, রোবট 90 আর কর্ন 20। এই যে এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টে রোবট হচ্ছে 90 আর কর্ন বা শস্য হচ্ছে 20 ভাগ। একটা 90 ভাগ আর একটা 20 ভাগ, 90 ভাগ আর 20 ভাগ। এর পরের দিকে দেখেন, রোবট হচ্ছে 70 ভাগ আর কর্ন হচ্ছে 35 ভাগ। এই যে এই পয়েন্টটা, এগুলো পয়েন্টটা আপনি যদি একটু খেয়াল করেন, এই যে কার্সরে আমরা ঘুরাচ্ছি, যখন রোবট হয় 70 ভাগ উৎপাদন, কর্ন উৎপাদন হয় 35 ভাগ। রোবট যখন 70 ভাগ উৎপাদন হয়, কর্ন উৎপাদন হয় 35 ভাগ। তারপরের ধাপে রোবট উৎপাদন হবে 40 ভাগ আর কর্ন উৎপাদন হবে 45 ভাগ। এই যে এই পয়েন্ট, রোবট যদি উৎপাদন হয় 40 ভাগ, কর্ন উৎপাদন হবে 45 ভাগ। এবং সবার শেষে পয়েন্টটা দেখেন, এইখানে রোবটের উৎপাদন 0 আর কর্নের উৎপাদন 50। এই যে এই পয়েন্ট, এখানে কর্ন উৎপাদন হচ্ছে 50 ভাগ আর রোবট হচ্ছে 0। তো এই রেখাটার নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটাকে যদি আমরা একটা বাংলায় মিলিয়ে দেখি, উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই যে দেখেন, এই দিকটা হচ্ছে ধান উৎপাদনের পরিমাণ, আর নিচের দিকটা হচ্ছে গম বা পাট উৎপাদনের পরিমাণ। অর্থাৎ হরাইজন্টাল হচ্ছে পাট উৎপাদনের পরিমাণ, ভার্টিক্যাল হচ্ছে ধান উৎপাদনের পরিমাণ। এইটা হচ্ছে 0। এই 0 থেকে X, এটা হচ্ছে পাট উৎপাদনের পরিমাণ প্রদর্শন করে। 0 থেকে Y, এটা হচ্ছে ধান উৎপাদনের পরিমাণ প্রদর্শন করে। ধরুন আপনি যদি পুরো, আপনার 1 খণ্ড জমি আছে, এই জমিতে পুরো জমিতে যদি আপনি পাট উৎপাদন করেন, তাহলে ধান উৎপাদন কিন্তু 0 হয়ে যাবে। আবার পুরো জমিতে যদি আপনি ধান উৎপাদন করেন, পাট উৎপাদনও 0 হয়ে যাবে। আর যদি আপনি এরকম করেন, কিছুটা অংশে ধান কিছুটা অংশে পাট, তাহলে আপনার দুটো দ্রব্য উৎপাদন করা সম্ভব। তো উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কি করে, আমরা আগের স্লাইডে বলেছি। দেখুন একটি গ্রাফ যেটি দুটি পণ্য কিংবা পণ্যের ক্যাটাগরির সমন্বয় প্রদর্শন করে। এই যে এখানে দেখেন সমন্বয়, একটা পণ্য হচ্ছে রোবট, একটা পণ্য হচ্ছে কর্ন। যদি আপনি 90 ভাগ রোবট উৎপাদন করেন, তাহলে কর্ন উৎপাদন করতে হবে 20 ভাগ। আর যদি 70 ভাগ রোবট উৎপাদন করেন, কর্ন উৎপাদন করতে পারবেন আপনি 35 ভাগ। তাহলে রোবট এবং কর্ন দুটো পণ্য বা ক্যাটাগরির মধ্যে সমন্বয় প্রদর্শন করে, যা একটি অর্থনীতি তার সীমিত সম্পদ দিয়ে উৎপাদন করতে পারে। সীমিত সম্পদ দিয়ে কিভাবে, এই যে এখানে দেখেন আমার এই যে এই যে পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখাটা কিন্তু একটা বার দেওয়া আছে, এটা এখানে। এর বাহিরে আবার আমরা উৎপাদন করতে পারি না, কারণ আমাদের লিমিটেশন এখানে, আমাদের সম্পদ সীমিত। আমার জমি আছে 1 খণ্ড, এই 1 খণ্ড জমিতে আমি দুটো ফসলের যে কোনো একটা উৎপাদন করতে পারবো, অথবা দুটোই উৎপাদন করতে পারবো, তার মাঝে একটা সমন্বয় করে করতে হবে। তো সীমিত, আমাদের যে সীমিত সম্পদ, এই সম্পদ দিয়ে আমরা দুটো পণ্য বা কয়েকটি পণ্যের ক্যাটাগরির মাঝে কিভাবে উৎপাদন করতে পারি, সেটা যে রেখার মাধ্যমে দেখানো হয়, সেটার নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আসুন ইকোনমিক রিসোর্সেস,
বা অর্থনৈতিক সম্পদ। ইকোনমিক রিসোর্স মূলত চার প্রকার: এক, ন্যাচারাল রিসোর্সেস বা প্রাকৃতিক সম্পদ; দুই, হিউম্যান রিসোর্সেস বা মানব সম্পদ। আপনারা দেখেন এইখানে যে গ্রাফ দেওয়া আছে এটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। যেমন পানি, এটা প্রকৃতি প্রদত্ত, সমুদ্রের পানি, নদীর পানি, এটা তো আমাদের মানুষের সৃষ্টি করা, মানে তৈরি করা কোনো বিষয় না, এটা প্রাকৃতিক ভাবে পাওয়া গেছে। আহ বড় বড় বনাঞ্চল, সামুদ্রিক মাছ, জমি, ভূমি, প্রাকৃতিক গ্যাস, তার পাশাপাশি সূর্যের আলো, বাতাস, এই বিষয়গুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদও অর্থনীতিতে ভূমিকা পালন করে। দ্বিতীয়ত হচ্ছে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। এই যে দেখেন এইখানে আমাদের যে মানব সম্পদ রয়েছে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত, কেউ পুলিশ, কেউ ফুটবলার, কেউ ব্যাংকার, কেউ ডক্টর, কেউ পাইলট, কেউ বার কেউ বা আবার পর্বত আরোহী। এই সমাজে বিভিন্ন পেশার ও শ্রেণীর মানুষ রয়েছে। আমাদের এই যে হিউম্যান রিসোর্স, এই হিউম্যান রিসোর্সটা দুই ধরনের আছে, একটা হচ্ছে স্কিল্ড, একটা হচ্ছে আনস্কিল্ড। অর্থাৎ দক্ষ হিউম্যান রিসোর্স বা দক্ষ মানব সম্পদ, এবং আরেকটা হচ্ছে আনস্কিল্ড বা অদক্ষ মানব সম্পদ। আমাদের এই মানব সম্পদ দেশের চাহিদা পূরণ করে দেশের বাহিরেও রপ্তানি হয়। আপনারা দেখবেন যারা প্রবাসে রেমিটেন্স যোদ্ধা হিসাবে কাজ করে, বা বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক হিসাবে কাজ করে, এবং তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে যখন প্রেরণ করে, তখন আমাদের দেশে অর্থনীতির ভিত মজবুত হয় বা অর্থনীতির জন্য সহায়ক হয়। তো এই মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স একটি অর্থনীতির অংশ। এর পরবর্তীতে রয়েছে ক্যাপিটাল, যেটি আমাদের একটি ইকোনমিক রিসোর্স। এই ক্যাপিটাল এর বাংলা হচ্ছে পুঁজি বা মূলধন। অন্টারপ্রিনিয়রশিপ, যার বাংলা হচ্ছে উদ্যোগ। এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন, চারজন ব্যক্তি মিলে আলোচনা করে একটি বিজনেস আইডিয়া তৈরি করেছে। যেমন এইখানে দেখা যাচ্ছে তারা তো, বা উদ্যোগ তৈরি করেছে। অন্টারপ্রিনিয়রশিপ মানে কোনো কিছু শুরু করা, আহ, যে চেষ্টা বা উদ্যম, এটি হচ্ছে অন্টারপ্রিনিয়রশিপ, যেটিও ইকোনমিক রিসোর্সের একটি অংশ। আসেন ইকোনমিক রিসোর্সকে আমরা যদি একটু চার্টের মাধ্যমে দেখাই। ইকোনমিক রিসোর্স এর উপাদান কতটি? চারটি: এক, ন্যাচারাল রিসোর্সেস বা প্রাকৃতিক সম্পদ; দুই, হিউম্যান রিসোর্সেস বা অর্থনৈতিক মানব সম্পদ; তিন, ক্যাপিটাল বা মূলধন; চার, অন্টারপ্রিনিয়রশিপ, যার বাংলা হচ্ছে উদ্যোগ। তাহলে ইকোনমিক রিসোর্সের কয়টা পার্ট? চারটা পার্ট: ন্যাচারাল রিসোর্স, হিউম্যান রিসোর্স, ক্যাপিটাল, অন্টারপ্রিনিয়রশিপ। আসেন ন্যাচারাল রিসোর্স এর উপাদানগুলো কি কি আমরা একটু দেখি। এখানে বাংলায় এবং ইংরেজি উভয়ভাবেই উপস্থাপন করা হয়েছে। যারা বাংলায় পরীক্ষা দিবেন তারা বাংলায় উত্তর করবেন, যারা ইংরেজি ভাষণে পরীক্ষা দিবেন তারা ইংরেজিতে উত্তর করবেন। ন্যাচারাল রিসোর্সের উপাদানগুলো রয়েছে সোলার পাওয়ার বা সৌরশক্তি, উইন্ড এনার্জি বা বায়ু শক্তি, মেটাল, ধাতু। আমাদের আহ মানে অর্থনীতি বিভিন্ন ধরনের ধাতু রয়েছে: স্বর্ণ, রূপা, তামা, ব্রোঞ্জ। ল্যান্ড মানে ভূমি, ওয়াটার পানি, মিনারেল রিসোর্স খনিজ সম্পদ। এগুলো যদি আমরা বাংলায় বলি, প্রাকৃতিক সম্পদের কি কি উপাদান রয়েছে? সৌরশক্তি, বায়ু, খনিজ, ভূমি, পানি, ধাতু। টাইপস অফ ইকোনমি, অর্থনীতির ধরন। অর্থনীতিকে মূলত তিন ভাগে ভাগ করা যায়: একটা হচ্ছে মার্কেট ইকোনমি, দেন কমান্ড ইকোনমি, এবং এই দুইটা ইকোনমি সমন্বয়ে তৈরি হয় মিক্সড ইকোনমি। মার্কেট ইকোনমি কি জিনিস? বা বাজার অর্থনীতি। মার্কেট ইকোনমি এর বাংলা হচ্ছে বাজার অর্থনীতি। বাজার অর্থনীতি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মালিকানা থাকবে প্রাইভেট সেক্টরের উপরে, ওন্ড বাই প্রাইভেট সেক্টর। ফ্রিডম টু স্টার্ট বিজনেস, ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, চাহিদা এবং যোগানের ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারিত হবে। এটি হচ্ছে মার্কেট ইকোনমি বা বাজার অর্থনীতি। এবার আসুন কমান্ড ইকোনমি বা নিয়ন্ত্রিত অর্থনীতি। এটা কিরকম? যেমন আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ থাকবে সরকারের কাছে, ওন বাই গভর্নমেন্ট। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে সরকারের রেগুলেশন বা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তা পরিচালনা করতে হবে।
আর প্রাইসটা হবে কন্ট্রোলড, অর্থাৎ পণ্য দ্রব্যের মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে। মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি হচ্ছে যে অর্থনীতিতে কোনো কোনো ক্ষেত্রে বাজার অর্থনীতি বিরাজমান, আবার কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রিত অর্থনীতি বা কমান্ড ইকোনমি বিরাজমান। বাংলাদেশে যে অর্থনীতি রয়েছে সেটি মূলত মিক্সড ইকোনমিক সিস্টেম। খেয়াল করে দেখুন, বাংলাদেশে আপনি যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে যাবেন আপনার ট্রেড লাইসেন্স করতে হবে। আপনি যদি যখন কোনো কোম্পানি তৈরি করবেন তখন আপনাকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি ফার্মের নিবন্ধন নিতে হবে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা আপনি করতে পারবেন, কিন্তু সরকারের রেগুলেশনের মধ্যে থেকে। আবার আমাদের দেশে কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রাইভেট সেক্টরের, যেমন ধরুন টেলিভিশন সেক্টরে যদি আমরা বলি, একুশে টেলিভিশন, এটিএন বাংলা, এনটিভি, সময় টেলিভিশন, এগুলো বেসরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল। আবার আসেন বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, এগুলো সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। তাহলে একই ধরনের প্রতিষ্ঠান যার মালিকানা সরকারি খাতেও রয়েছে, বেসরকারি খাতেও রয়েছে। আবার আসেন বাজারের মূল্য নির্ধারণের যে বিষয়, আমাদের দেশে কিছু কিছু পণ্যের মূল্য বা সেবার মূল্য সরকার নির্ধারণ করে রেখেছে। আবার কিছু কিছু হচ্ছে চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হয়। আসুন, আমরা যখন অসুস্থ হই একটি ব্লাডের টেস্ট রয়েছে সিবিসি। এর পাশাপাশি আমাদের শরীরের ডাক্তারের কাছে গেলে বডি চেক আপের জন্য অনেক ধরনের টেস্ট করা হয়, আল্ট্রাসোনোগ্রাম করা হয়, ইসিজি করা হয়, ব্লাড টেস্ট করা হয়, এনজিওগ্রাম করা হতে পারে, এক্স রে করা হতে পারে। দেখবেন এক এক মেডিকেল টেস্টের খরচ এক এক ডায়াগনস্টিক সেন্টারে একরকম, এক্সকোয়ার একরকম, অ্যাপোলোতে একরকম, ইবনেসিনে একরকম, ইউনাইটেড হাসপাতালে একরকম, ইসলামী ব্যাংক হসপিটালে একরকম, এক এক জায়গায় এক এক রকম রয়েছে। কিন্তু আপনি যখন ব্লাডের সিবিসি টেস্ট করবেন, এটার সরকার নির্ধারিত রেট হচ্ছে 400 টাকা। এটা বাংলাদেশের সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য প্রযোজ্য। তাহলে আমাদের দেশের সেবার মূল্য কোনো কোনো ক্ষেত্রে চাহিদা যোগানের ভিত্তিতে নির্ধারিত হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তো আমাদের অর্থনীতিটা মিক্সড অর্থনীতি বা মিশ্র অর্থনীতি। সার্কুলার ফ্লো মডেল, আমাদের অর্থনীতিতে কিভাবে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয় এই গ্রাফের মাধ্যমে আমরা সেটা দেখব। দেখুন, সবার উপরে আছে হাউস হোল্ড, এটা হচ্ছে ব্যক্তি বা গৃহস্থের ব্যক্তিগত পর্যায়ে, গভর্নমেন্ট, সরকার, বিজনেস, ব্যবসায়িক পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে। এই হাউস হোল্ডের কাছে সেভিংস থাকে। আমাদের যে টাকা, আমরা কি করি, আমরা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় করি। এই দেখুন, বিজনেস থেকে গুডস এন্ড সার্ভিসেস ব্যক্তি পর্যায়ে চলে যাচ্ছে, হাউস হোল্ডের কাছে যাচ্ছে। বিনিময়ে হাউস হোল্ড গুডস এবং সার্ভিসের জন্য পেমেন্ট করতেছে, মানে কি টাকা দিচ্ছে। তাহলে আমরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করি, বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠানকে টাকা দিই। এইভাবে আমাদের টাকাটা ব্যক্তির কাছ থেকে টাকা চলে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের কাছে। আবার দেখুন, এই মানুষজন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে, লেবার দেয়, শ্রম দেয়, বিনিময়ে প্রতিষ্ঠান থেকে তারা কি পায়, ওয়েজ বা এন্ড স্যালারি, তারা বেতন পায় বা মজুরি পায়। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা চলে যাচ্ছে কার কাছে, ব্যক্তির কাছে। তাহলে যখন পণ্য ক্রয় করা হয় তখন টাকা ব্যক্তির কাছ থেকে যায় ব্যবসায়ের কাছে। আবার যখন জনগণ কাজ করে তখন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা চলে যাচ্ছে ব্যক্তির কাছে। এর মাঝখানে আবার একটা ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে সরকার। দেখুন, জনগণ সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করলে বিনিময়ে সরকারকে কি দেয়, ট্যাক্স বা কর দেয়। আবার ব্যবসা প্রতিষ্ঠানও সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করলে বিনিময়ে সরকারকে কি দেয়, ট্যাক্স দেয় বা কর দেয়। তাহলে সরকারের কাছে টাকা যাচ্ছে কিসের মাধ্যমে, কর বা ট্যাক্সের মাধ্যমে। এটা হচ্ছে সার্কুলার ফ্লো মডেল, টাকা প্রবাহ হওয়ার ধরন। এখানে একটি সার্কুলার ফ্লো মডেল রয়েছে, এখানে আর সরকার নাই। এটা হচ্ছে টু ফ্যাক্টর মডেল, এর আগেরটা ছিল থ্রি ফ্যাক্টর মডেল। এইখানে আছে ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠান। ইন্ডিভিজুয়াল ব্যক্তি কি করে দেখেন, পণ্য ও সেবা, গুডস এন্ড সার্ভিস ক্রয় করে কোথা থেকে, ব্যবসা প্রতিষ্ঠানের থেকে। বিনিময়ে ব্যক্তি কি করে, ব্যবসা প্রতিষ্ঠানকে টাকা দেয়, এক্সপেন্ডিচার মানে ব্যয় করে। আবার এই ব্যক্তিরাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে, তার মানে কি শ্রম দেয়, লেবার। বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠান তাদেরকে স্যালারি দেয় বা মজুরি দেয় বা টাকা দেয়, যেটার মাধ্যমে ব্যক্তি তার ইনকাম করে। তাহলে টাকা একবার ব্যক্তির কাছ থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যায়, আবার ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যক্তির কাছে ফেরত আসে। এইভাবে টাকা অর্থনীতিতে সার্কুলেট হয় বা প্রবাহিত হয়। আমাদের ক্লাসের শেষ পর্যায়ে, আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এর অনলাইন ক্লাসগুলো সরবরাহ করা হচ্ছে। আপনারা ষষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বা সিক্সথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামের ক্লাসগুলো নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল লার্ন উইথ খানে পাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যে লেকচারগুলো আমরা সরবরাহ করব এই লেকচারগুলো কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা ক্লাসের ধরন, ক্লাসের স্লাইডের সংখ্যা এবং ক্লাসের আহ, উপস্থাপনা এবং ক্লাসের সংখ্যা সবকিছুতেই সংশোধন পরিমার্জন করব। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। পাশাপাশি আপনাদেরকে আরো জানাচ্ছি, লার্ন উইথ খান নামে একটি ফেসবুক পেজ রয়েছে। আপনারা ফেসবুক পেজেও আমাদের ভিডিও টিউটোরিয়াল গুলো পাবেন। আমি রাজীব খান সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর করে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এর পরীক্ষার প্রস্তুতি নেবেন। ভালো পরীক্ষা দিবেন, আপনারা উত্তীর্ণ হবেন, এবং উত্তীর্ণ হলে প্রথম পর্বে পাশ করলে 35,000 টাকা সম্মানী পাওয়া যাবে। পাশাপাশি চাকরির পদোন্নতি পরীক্ষায়ও মার্ক পাওয়া যাবে। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।